নমস্কার। আরেকটি বার্নিং ইস্যু। এমন একটা সময় শিক্ষা যারা কর্মী অযোগ্য তাদের তালিকা প্রকাশ করবে আগামীকাল এসএসসি। ফলে ঘিতাহুতি হবে। একদিকে এসআইআর এর প্রশ্নে যখন বসিরহাট, সন্দেশখালী বিস্তীর্ণ অঞ্চলের ওপার বাংলা থেকে লুকিয়ে ছুপিয়ে আসা তারা যখন পুলিশের জালে ধরা পড়ছে, আর ঠিক তার মাঝখানে সুপ্রিম কোর্টের নির্দেশে যে কথা বলা হয়েছিল সেটা এতদিন পর এসএসসি আগামীকাল যারা অযোগ্য তাদের তালিকা প্রকাশ করবে, যেটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে আছে। এই ভার্ডিক্টটা হচ্ছে যে তৎকালীন প্রধান বিচারপতি মিস্টার চন্দ্রচূড়, তারপরে পরবর্তীকালে সঞ্জীব খান্না, তারপরে পরবর্তীকালে এই সমস্ত যারা প্রধান বিচারপতি তাদের ডিভিশন বেঞ্চ সেটা সিদ্ধান্ত নিয়েছিল। আসলে কাকর বাছার গল্প হয়েছে। একদিকে এসআইআর এ চিহ্নিতকরণ চলছে নির্বাচন কমিশনের প্রক্রিয়ায়, এবং হচ্ছে অনুপ্রবেশ এবং রোহিঙ্গার প্রশ্নে যখন উত্তাল বঙ্গ রাজনীতি, শাসক বিরোধী তরজা, ঠিক তার মাঝখানে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বসিরহাট, দেগঙ্গা, মিনাখা সর্বত্রই যেটা নির্বাচন কমিশন মনে করছে এই বিস্তীর্ণ অঞ্চল থেকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হয়েছে, এবং পেট্রাপোল থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চলে। ফলে এটা একটা রাজনৈতিকভাবে তো ভোট বাজারে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যাদের জীবন জীবিকার প্রশ্নে যারা নেতাদের টাকা দিয়েছিলেন, যে পাড়ার নেতা, পাড়ার মস্তান যারা আছেন, শাসক দলের ছিলেন, সে কেউ কেটা, সে কেউ চারানা, কেউ ছেড়ে 12 আনার তৃণমূল কংগ্রেসের নেতা, যাদেরকে অর্থ বরাদ্দ করে জমি গটি বাটি চাটি করে যারা চাকরি পেয়েছিলেন তারা হচ্ছে অযোগ্য। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, এটা তো আমার সিদ্ধান্ত নয়। তাই সুপ্রিম কোর্ট যে কথা বলেছিলেন 17 এপ্রিল বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে বলেছিল, সব কুছ কালা হ্যায়। তো মনে আছে প্রত্যেকের। তো এই কাকর বাছার প্রক্রিয়াটা কেন করতে পারে নির্বাচন প্রক্রিয়াটা? তো সামনে আমাদের সবার জানা ছিল যে নির্বাচনটা আসবে, কিন্তু নির্বাচনের সঙ্গে এর ঘটনা কোনো সম্পর্ক নেই। এখানে যারা অযোগ্য শিক্ষকদের চাকরি চলে গেছে তাদের জীবন কিভাবে চলছে এটা সরকার কি খবর রাখছেন? আমাদের প্রত্যেকে মনে আছে, এবং 7ই সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বর নবম, দশম এবং উচ্চ মাধ্যমিক একাদশ দ্বাদশে পরীক্ষা হয়েছে। যারা চাকরি করেছে, যারা চক ডাস্টার নিয়ে পেন্সিলে যারা কবিতা, গল্প, উপন্যাস, ম্যাথামেটিক্স, জ্যামিতি সবকিছু পড়িয়েছেন, তাদেরকে আবার সেই হচ্ছে যে হাঁটু গেড়ে নমস্কার করতে হয়েছে এসএসসির বাধ্যবাধকতায়। আচ্ছা, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকতে পারে, কারণ যাদের চাকরি চলে গেছে প্রায় 25,000-এর থেকে বেশি, ওই 26,000 সামথিং, তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে। বেশ, এর রিফ্লেকশন কিন্তু ভোট বাক্সে পড়ে যাবে। কেন পড়ে যাবে জানো তো? যারা পূর্ব মেদিনীপুর হোক, বাঁকুড়া হোক, যারা কোতলপুর হোক, সোনামুখী হোক, কেউ ওন্দা হোক, কেউ হচ্ছে যে বর্ধমান হোক, আসানসোল হোক, হীরাপুর হোক, হীরাপুর এখন নেই, এবং হচ্ছে রে জামুরিয়া হোক, বীরভূম, পাকুড়, বিস্তীর্ণ অঞ্চলে মোরারই সর্বত্রই হচ্ছে দুর্নীতির ছায়া কার্যত কালো করে ফেলেছে। তারা বিভিন্ন নেতাদেরকে ধরে ধরে, প্রভাবশালী নেতাদের ধরে ধরে, জেলার নেতা, রাজ্যের নেতা, মন্ত্রী, তাদের টাকা দিয়ে, পয়সা দিয়ে, অভিযোগ সুপ্রিম কোর্টের অভিযোগ হয়েছে এবং অভিযোগ প্রমাণ হয়েছে। না হলে সরকারের ভূমিকাটা খুব পরিষ্কার ছিল না। ওএমআর সিট প্রকাশ করতে অনীহা প্রকাশ করেছিলেন কেন? এসএসসির কাছে প্রশ্নের জবাব চেয়েছিলেন ছাত্র ছাত্রী সমাজ, যারা শিক্ষকতা করেছেন 7-8 বছরে। 2016 সালের যে তারা টেট যে পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, তারা শিক্ষকতা করেছেন, এবং তাদেরকে আনফরচুনেট, আচ্ছা কোর্টের রায় আপনাকে মানতে হবে, যারা অযোগ্য হয়েছেন তাদেরকে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। পাবে কোথায়? সব টাকা তো খেয়ে নিয়েছে নেতারা, যাদেরকে টাকা দিয়েছিলেন। আর তাদের বাড়ির খবর নিন, যারা অযোগ্য। আচ্ছা, তার মধ্যে কিন্তু অনেক যোগ্য লোককে কিন্তু
এই অবিচার হয়ে গেছে। এটা গোটা প্রক্রিয়াতে আসলে যা হয়েছিল, কারণ সুপ্রিম কোর্ট বলেছিল যে কাকর বেচে দিন, আমরা গোটা বিষয়ে জাজমেন্টটা ঠিকঠাক ক্লিয়ার করবো। কোনো কোনো সদর্থক ভূমিকা পাওয়া যায়নি এসএসসি পর্ষদের ভূমিকার প্রশ্নে। এসএসসির একাধিক মাতব্বররা যারা আছে তারা জেলে গেছে, হেফাজতে আছে, এখনো চার্জশিট গঠন হয়নি, সময় লাগবে। পার্থ চট্টোপাধ্যায় এখনো জামিন পেয়েছে, তিনি হেফাজতে আছেন, জেল হেফাজতে আছেন। তাহলে যাদের শিক্ষার অধিকারের প্রশ্নে ভুলণ্ঠিত করেছেন তাদের জবাবটাকে দেবে। আচ্ছা, শিক্ষা কর্মী যারা আছেন, যাদেরকে অযোগ্য বলে কোর্ট চিহ্নিত করেছে, তাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুআবজা দিয়েছিলেন। সংখ্যাটা 20-22 হাজার হয়েছে। তা নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে এটা করা যায় না, কেন করেছেন তা নিয়ে তারা হাইকোর্টে ঝাঁপিয়ে পড়েছেন বাঘের মতো, সেখানে হেরেছেন। সরকার সর্বত্র ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, দুর্নীতির ক্ষেত্রে সর্বত্রই পরাজিত হয়েছেন। পরাজিত সৈনিকের মতো চুপচাপ মাথা নিচু করে থেকে গেছে। প্রশ্ন, এগুলোকে নির্বাচন ইস্যু হবে? হতে পারে। এশায়ার যদি ইস্যু হয়, তেমনি যাদের চাকরি চলে গেল সেই সংখ্যাটা যদি বৃহৎ আকারে, অবশ্যই বৃহৎ আকারে। আমি যা শুনছি প্রায় 3,000-এর মতো শিক্ষাকর্মী চাকরি তালিকা এসএসসি তারা কালকে টাঙিয়ে দেবে। আর কাল থেকে অনলাইন প্রক্রিয়া শুরু হবে, সেটা 3 ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। এখানেও সন্দিহান, এখানেও সন্দেহের মেঘ বাতাবরণ যারা মনে করছেন, কিন্তু কোর্টের নির্দেশ খুব পরিষ্কার, যারা অযোগ্য তারা কোনো পরীক্ষায় বসতে পারবে না। তারা যাবে কোথায়? তারা কি ডুব দিয়ে মরবে? তারা কি আত্মহত্যা পথ বেছে নেবে? তারা তো এই সমাজের জীব, এই সমাজে জীবন্ত মানুষ। এদের জীবনের অধিকার ছিল, এদের জীবনে বেঁচে থাকার কথা ছিল। এর রেসপন্সিবিলিটি অবশ্যই পলিটিক্যাল সিস্টেম, শাসক দল। এই 4 আনার 12 আনার 12,000 নেতা, বর্ধমান হোক, বাঁকুড়া হোক, মেদিনীপুর হোক, পশ্চিমবঙ্গের সর্বত্র জেলায় চাদর বিছিয়েছেন দুর্নীতির প্রশ্নে চাকরির ক্ষেত্রে। প্রকৃষ্ট উদাহরণ জীবন কৃষ্ণ সাহা। কখনো মোবাইল ফেলে দিয়েছেন, কখনো ঝাঁপ দিয়েছেন। আপনি সাধু মহাপুরুষ নন জীবন কৃষ্ণ সাহা, আপনি এবারে টিকিট পাবেন না, নিশ্চিত থাকুন আপনি। এই ঘটনাটা বারবার বিজেপি রাস্তায় নেমেছে, সিপিআইএম তারা রাস্তায় নেমেছে, এসএফআই রাস্তায় নেমেছে, নাগরিক সমাজ রাস্তায় নেমেছে, চুলের মুটকি ধরে তুলে নিয়ে গেছে প্রেজেন্ট ভ্যানে। আমরা তো কালী পুজো দেখছিলাম, প্রেজেন্ট ভ্যানে নিয়ে যাচ্ছিল। বাংলার যে ভবিষ্যৎ, বাংলার যে উজ্জ্বল জ্যোতিষ্কের কথা, যে সমস্ত মনীষীদের নাম করা হয়, লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। তাই আমরা মনে করেছি, এবং আমি মনে করি যে দুধ কা দুধ পানি কা পানি হোনা চাইয়ে। কবে হবে? এখন কাল যখন এই তালিকা প্রকাশ করবে, আপনারা জেনে রাখুন যে এসএসসির দপ্তর ঘেরাও অভিযান হয়ে যেতে পারে। জানি না পুলিশের কাছে কি ইনফরমেশন আছে, আইবির কাছে ইনফরমেশন আছে, রোখা যাবে না। কিন্তু জীবন জীবিকার প্রশ্নে তারা কিন্তু আজ অসহায়। আমি আবার বলছি, যারা অযোগ্য হয়েছে তাদের মধ্যে যোগ্য লোক ছিলেন, যাদের কাকর বাছার তালিকা ঠিক মতো ছাঁকনি হয়নি কো। আর যে সমস্ত নেতারা পয়সা নিয়েছিলেন, ফোনপে নিয়েছিলেন নাকি চেকে নিয়েছিলেন না ক্যাশেই নিয়েছিলেন আপনারা, এই নেতারা যারা নিয়েছিলেন, যারা এখন আজকে কোটিপতি, যাদের জীবন চলে গেল, এই ছাত্রছাত্রী ও শিক্ষা কর্মীদের, তারা কোথায় যাবে এই উত্তর তারাই খুঁজে নেবে আগামীকালের পর থেকে, বিকালের পর থেকে। নিশ্চিত থাকুন আপনারা, যে যেখানেই থাকুন না কেন, নন্দীগ্রামে থাকুন আর কাছেতে থাকুন, তমলুকে থাকুন, উলুবেড়িয়া থাকুন, কলকাতা থাকুন, বসিরহাট থাকুন, বারাসাত থাকুন, বনগাঁ থাকুন, সর্বত্রই কিন্তু কালকে এই বিদ্রোহ ঘোষণা শুরু হয়ে যাবে। তাই এসআইআর এই বাজারে 35 জন অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা যখন প্রকাশ করে দেবে, আগুনের লেলিহান শিখা ক্রমাগত বাড়বে। আচ্ছা, আমি আপনাদের বলে দিই, শাসক দলকে ডিজিটাল যোদ্ধা নিয়ে আমাকে মোকাবিলা করতে আসবেন না। এই সংবাদ সবাই করছে, বৃহত্তর মিডিয়ায় দেখলাম, ব্রেকিং দেখছিলাম, আমারও দায়িত্ব থেকে যায়। তাই কালকের সকালের অপেক্ষায় থাকলাম, বিকালে বোধহয় সম্ভবত তালিকা প্রকাশ করবে। আর তালিকায় কাদের কাদের নাম বাদ গেল সেটা যখন আসবে, কিভাবে দেখবেন আগুনের ছ্যাঁকা লাগছে শাসক দলের, তখন পুলিশকে নামাতে হবে।
বিধাননগর পুলিশকে নামতে হবে মোটা মোটা লাঠি নিয়ে। যারা অযোগ্য অথচ তারা অনেকে যোগ্য ছিলেন, তাদেরকে লাঠি পেটা করা হবে, লাঠি পেটা করা হবে, যেটা সরকারের ভূমিকা দেখেছি মেট্রো স্টেশন থেকে টেনে বার করা হয়েছে। যারা চক ডাস্টার নিয়ে ছবি এঁকেছেন, কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন, ছাত্রদের পড়িয়েছেন, যাদের সমাজে প্রতিষ্ঠা ছিল, পাড়ায় প্রতিষ্ঠা ছিল, পাড়া এলাকার দিদিমণি মাস্টারমশাই, তাদেরকে শেষ করে দিয়েছে এই গোটা পচনশীল দৃশ্যমান দুর্নীতি ব্যবস্থা। তা প্রমাণ করেছে কে? তদন্তকারী সিবিআই করেছে কে? কোর্ট মনিটরিং এর মধ্য দিয়ে কোর্ট সেটাকে পরিষ্কার করে দিয়েছে। কোনো শিক্ষা তারা নেয়নি। তাই এসআইআর এর কাটা যখন আপনাদেরকে বিঁধবে, তেমনি 3500 শিক্ষা কর্মীদেরকে তালিকা যখন প্রকাশ করবেন, নিশ্চিত থাকুন আকাশের রং কালকে অন্তত ধোঁয়া ধোয়া হয়ে যেতে পারে, মানে লেলিহান শেখায় ধোঁয়ায়িত হবে, নিশ্চিত থাকুন। দেখুন, কেউ যদি খেতে না পায় না, যারা শিক্ষা কর্মী, যাদেরকে 20-22 হাজার টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ক্ষয়রাতি দিয়েছিলেন, কেউ ক্ষয়রাতি চায়নি আপনার কাছ থেকে। চেয়েছিল যোগ্য সম্মান, যোগ্য চাকরি। তা ছেড়ে নেতাদের পকেটে পয়সা গেছে, নেতাদের টাকা দিয়েছে, তাদের গাড়ি হয়েছে, এক্সইউভি হয়েছে, স্করপিও হয়েছে, দামি দামি জুতো হয়েছে, বইয়ের গয়না হয়েছে। ছেলেরা বাইরে পড়ে, তাদেরকে ছাড়বে বলে মনে হয় না। তাই বামপন্থী এবং ডানপন্থী, বিশেষ করে গেরুয়াপন্থী এবং বামপন্থী, তারা এই কালকের পরে এই এসআইআর এর বাজারে কাটা এবং নুন ছেঁড়া কাটা, নুন দিয়ে কাটা শরীরে, নুন হচ্ছে শরীরে যখন দেবে, তার সঙ্গে এই যে যাদের অযোগ্য তালিকাদের বাতিল হবে, আন্দোলন ক্রমাগত ঘনীভূত হবে, নিশ্চিত থাকুন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই অবধি থাক, কালকের জন্য অপেক্ষা করুন। আমরা জানি যে অনেকের যারা অযোগ্য তাদের রাতে ঘুম হবে না আজকে, খুব স্বাভাবিক। তারা কয়েক মাস ক্লান্ত হয়ে গেছে। দেখুন, আমি বলছি রে, যারা যোগ্য তাদেরও ভূমিকা আছে, অযোগ্য তারা কেন হলেন, এর দায় কার? এর দায় ফুললি পলিটিক্যাল সিস্টেম, শাসক দল। এখানে বিজেপি কিন্তু এবং সিপিএম কিন্তু চাকরি দেয়নি। বলছেন কেউ নাকি শুভেন্দুবাবু দিয়েছেন, তালিকা প্রকাশ করুন না। আমিও চাই, আমি শুভেন্দুবাবুর ওকালতি করতে নামিনি এখানে। আমি বলছি যে 3500 শিক্ষাকর্মীর চাকরি বাতিল যখন তালিকা যখন প্রকাশ করবেন, এসএসসি বিল্ডিং এর চেহারাটা কি হবে সেটার জন্য অপেক্ষা করছি। আর বিধাননগর পুলিশ কমিশনারকে বলছি, কাল যদি রক্তক্ষয়ী কোনো ঘটনা ঘটে, নিশ্চিত থাকুন বাংলায় কিন্তু কালকে বড় ঘটনা, বিপ্লব হয়ে যেতে পারে। বিপ্লব মানে আওয়াজের, স্লোগানের, ক্ষুধার তালিকায় যখন পূর্ণিমার চাঁদ যখন ঝলসানো রুটি, তারা বুঝিয়ে দেবে যে পরিবার চালাতে গেলে লাগে আটা, সেখান থেকে হয় রুটি, লাগে ধান, সেখান থেকে লাগে চাল, হয় সবজি, হয় ফুলকপি। কোথা থেকে আসবে? নেতার বাড়ি চুরি করবে? তাই যারা চুরি করেছেন, দুর্নীতি করেছেন, তাদের হচ্ছে বাড়ি বাড়ি খুঁজে চিহ্নিতকরণের কাজ হচ্ছে রে, নিশ্চয়ই করবেন হচ্ছে রে। যারা শিক্ষাকর্মী, যারা টাকা দিয়ে মাল দিয়েছিলেন, মাল গুনেছিলেন, থুতু দিয়ে মাল গুনেছিলেন, তাদের হিসেব নিকেশ অবশ্যই বাজারে হবেই, নিশ্চিত থাকুন। আমার প্রতিবেদন বাস্তবসম্মত, তা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি কিছু করার থাকে সেটা অন্য প্রশ্ন। তাই আগামীকালের অপেক্ষায় আমি তাকিয়ে রয়েছি। আমি কোনো নাটক করছি না, নাটকের আমি দলে নেই, আমি নটি বিনোদিনী কোনো কোম্পানিতে নেই, আমি নয়ন রায় দা কোয়েরিতে রয়েছি। পশ্চিমবঙ্গে বেকারত্বের সংখ্যা কত, পশ্চিমবঙ্গের পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে, পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে কি অবস্থা, পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্রে কি অবস্থা, নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি তো বিশেষজ্ঞ টিম নামিয়ে দিয়েছেন। কালকে শুনলাম নাকি শহরে শহরে, জেলায় জেলায় তৈরি হবে, কিভাবে বিএলআরওদের ব্যবস্থা করতে হবে, নির্বাচন কমিশনকে ব্যবস্থা করতে হবে। দেখুন, জোর করে নির্বাচন হতেই পারে, পুলিশ থাকবে, প্রশাসন থাকবে, কিন্তু মানুষ কিন্তু কার্যত এই গোটা ঘটনা রুখে দিতে পারে, চেষ্টা চলছে। আর জনগণ যদি মনে করেন যে কারো কৃতদাস, সেটা কিন্তু হবে না। তাই এসএসসি যারা কর্তা ব্যক্তি আছেন, আপাতত যে কজন বেছে গুছে আছেন, গুনে চুনে আছেন,
তাদের কালকে বাড়ি ফেরা চাপ হয়ে যেতে পারে। আমার কাছে যা সংবাদ রয়েছে, ঘেরাওয়ের মুখে পড়ে যেতে পারে। দেখুন আমার কথা মেলে কিনা, আশা করি মিলে যাবে। অন্তত আমি তো ঠিকঠাক বল ফেলি আর ঠিকঠাক ব্যাটিং করি, তাই প্রতিবাদ যখন হবে সংবাদের হবেই। আর যখন দুর্নীতির প্রশ্নে আগে যাব, নো কম্প্রোমাইজ পলিসি। এরা টাকা দিয়ে চাকরি পেয়েছে, বাস্তবসম্মত। আচ্ছা শুনুন, আপনাদের একটু বলে দিই, শেষ করে দেবো। প্রাইমারি শিক্ষক নিয়োগে বহু বিধায়কের প্যাডের চিঠি আমার কাছে আছে, যারা পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রীকে সুপারিশ করেছিলেন। এই তালিকা নিয়ে বসবো, দু একদিনের মধ্যে বসবো, তাদের ওপেন হয়ে যাবে কোন কোন নেতা কাজে কাজে সুপারিশ করেছেন, কত টাকা নিয়েছেন। অপেক্ষা করতে হবে। যা বলি সেটাই করি, যা বলি না সেটা করি না। আর শহরের কানাচে আনাচে যেখানে যা ইচ্ছা বিরুদ্ধচারণ করুন, ডিজিটাল যোদ্ধা নামিয়ে মোকাবিলা করুন। আমি বলছি চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, শাসকের দুর্নীতি আছে, শাসক পয়সা খেয়েছে। তার এসএসসি যখন তালিকা প্রকাশ করবে, ব্যান্ড বাজানো ঢাক বাজানো কিন্তু এই শিক্ষা যারা হচ্ছে কর্মী তারাই করে দেবে, ঢাক ভাড়া নিয়ে আসবে দেখবেন। আর পুলিশকে মোকাবিলা করার জন্য কালকের জন্য কি অপেক্ষা করছে, সময় বলে দেবে, পরিস্থিতি বলে দেবে। আসলে জানেন তো, অর্থনৈতিক সংকট খুব ভয়ঙ্কর সংকট। যদি কারো বাবা পেশেন্ট ক্যান্সারে থাকে, মা যদি হার্টের পেশেন্ট থাকে, তার ছেলে মেয়ে যদি বাইরে পড়ে, কনভেন্টে পড়ে, স্কুলে পড়ে, বউ যদি তার হাউস ওয়াইফ হয়, তাদের জ্বালা বিরাট জানেন তো। তাদের কচুর শাক সেদ্ধ করেই খেতে হচ্ছে। খবর রেখেছেন? শাসক দলকে বলছি, অপেক্ষা করুন। বাকি তো প্রাথমিক শিক্ষকের এখনো দুর্নীতিতে প্রকাশ হয়নি, খুব তাড়াতাড়ি হবে। এক মন্ত্রী হেফাজতে যাবে, এটা আজকে বলে রাখলাম। মিলিয়ে নেবেন, তল্পি তল্পা সমেত হেফাজতে যাবেন, এটুকু ইডি সূত্রে আমি জানতে পেরেছি। আর একটা তথ্য দিয়ে দিই, মিললেও মিলতে পারে। আসলে বলে না, মেলায় বস্তু তর্কে বহুদূর। আমি তর্কেই ধরে নিচ্ছি, আগামী দু একদিনের মধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট গোটা বর্ধমান শহর জুড়ে নদী পার এলাকায় কিছু রেড হতে পারে, সেটুকু সংবাদ আমার কাছে আছে। এইটুকু আমি দিয়ে রাখলাম। যদি হয় তো ভালো, যদি হয় তাহলে 200 কোটি, 300 কোটি, 100 কোটি যেভাবে হচ্ছে যে বালিখাত থেকে লুট হয়েছে, সেগুলোর সম্ভাবনা আছে। কারণ সিপিও সিস্টেম চালু করেও কিন্তু রোখা যাচ্ছে না, টাকা চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের শাসক দলের ঘরে। তাই রেড হবে, আশঙ্কা প্রকাশ করছি আমি। যদি হয় মিলে যাবে, যদি না মেলে তাহলে আমি চুপ করে থাকবো, অপেক্ষা হবে। খুব তাড়াতাড়ি গলসি থেকে শুরু করে খণ্ডঘোষ, জামালপুর থেকে শুরু করে কাকসা, রন্ডিয়া থেকে শুরু করে হচ্ছে ময়ূরাক্ষী, বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বিরাট আকারে কিন্তু কেন্দ্রীয় অর্থলগ্নি সংস্থার তদন্তকারী সংস্থা প্রপার্টি সম্পত্তির তদন্ত করবে। প্রশ্ন হচ্ছে যে শিক্ষাকর্মীর সঙ্গে এর কি সম্পর্ক আছে? সম্পর্ক সবটাই দুর্নীতি, এক সুতোয় বাঁধা। তাই পয়সা যারা যারা খেয়েছেন জবাব তাদের দেবেন। আর আমাকে জবাব দিতে গেলে তথ্য পরিবেশন নিয়ে আসবেন। তথ্য আমার কাছে যা তথ্য আছে সেটা প্রকাশ করে দেবো। আমি কারো কোনো কৃতদাসের ভূমিকায় নেই। আমি সমাজের অগণিত মানুষের পক্ষে কথা বলবো। দুর্নীতির বিরুদ্ধে আমি গ্যামাক্সিন পাউডার নিয়ে ঘুরে বেড়াই। এখন অবশ্য স্প্রে বেরিয়ে গেছে, স্প্রে মারলে দেখবেন উই পোকা, ছাড় পোকা সব পালিয়ে যাবে। তাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বলছি, ঘুরবো, যাব, পৌঁছাবো। প্রত্যেকটি জায়গায় এসআইয়ের প্রশ্নে কারা কারা অনুপ্রবেশকারী এই তথ্য আমি প্রকাশ করব। আর জামালপুরে যে ঘটনা ঘটেছে, এটা কি সত্যি এসআইয়ের আতঙ্ক নাকি আত্মহত্যা? রাতেই ছুটে এসেছিলেন স্বপন দেবনাথ, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী, ছুটেই এসেছিলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি আর বিধায়ক অলোক মাঝি। আমি যাব সেখানে,
জিজ্ঞেস করবো পোস্টমর্টম রিপোর্টে কি বলছে, জিজ্ঞাসা করবো যে সত্যি এসআইয়ের আতঙ্কে মারা গেছে কিনা, আত্মহত্যা করেছে কিনা। যদি আত্মহত্যা করে থাকে, এসআইয়ের আতঙ্কে নয়, তাহলে তো বুঝিয়ে দেবো, সাংবাদিকতা সৃজনশীল মানসিকতার কথা তুলে ধরবো। আর আপনি বিধায়ক মহোদয় জামালপুরের, আপনার সঙ্গে আমার দেখা হবে। কারণ হচ্ছে গোটা জামালপুর জুড়ে যেভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারীর হিসাব আছে আমার কাছে, যারা সম্প্রতি এসছেন, অতি সম্প্রতি এসছেন, 5 বছর এসছেন, 6 বছর এসছেন, 10 বছর এসছেন, তারা নদী পার এলাকায় নদীর পাশ দিয়ে রয়েছেন, তাদের আধার কার্ড হয়েছে, কিন্তু তারা বাংলাদেশ থেকে এসছেন, একদম নির্দিষ্ট অভিযোগ আছে। আগেও সংবাদ করেছি, করব। আমিও দেখব 26-এ নির্বাচনে আপনি বিধায়ক মহোদয়, আপনি কিভাবে আপনার গণতান্ত্রিকভাবে আপনি কিভাবে টিকিট নিয়ে লড়াই করেন, আপনি কি করেছেন 5 বছরের হিসেব তো আমি চাইবো আপনার কাছে। যাই হোক, শিক্ষাকর্মী অযোগ্যদের তালিকা আগামীকাল প্রকাশ হবে, অপেক্ষায় থাকুন, গুনতে থাকুন, সংখ্যা হিসেব করুন, 1 2 3 4 5 6 করে। যদি কালকে চুলের মুঠি ধরে পুলিশ ব্যবস্থা নেয়, কালকে ফুঁসে উঠবে হচ্ছে যে যারা বঞ্চিত, অযোগ্য, চাকরি বসতে পারবে না, তারা হচ্ছে যে কালকে বিদ্রোহ ঘোষণা করলেও করতে পারে। অসমর্থিত সূত্রে আমার কাছে সংবাদ আছে। অনেকগুলো ইস্যু বললাম, মালা অনেক কিলো, আরো অনেক বলবো, অনেক কথা বাকি রয়েছে, অনেক ব্যথা রয়েছে। শাসক দল সম্পর্কে অনেক কথা বলবো, ভালো লাগবে না, কিচ্ছু যায় আসে না আমার তাতে। আমার কাছে মনে হয়েছে যা তথ্য পরিবেশন করা দরকার, যা দৃশ্যমান চোখে দেখতে পাচ্ছি, সেটা পরিষ্কার ওপেন করে দেবো। যারা খেতে পেত না, বস্তা বয়ে বেড়াতো, বাসে কন্ট্রাক্টারি করতো, নদীর পাড়ে বালি লোড করতো, তারা আজকে কোটি কোটি টাকা লুট করেছে, যা সরকারের রাজস্ব আদায়ের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। এখানেই প্রশ্ন, বিএলআরওদের প্রত্যেকটি হচ্ছে নদীমাতৃক এলাকাতে বিএলআরওদের ভূমিকা পরিষ্কার, থানা ওসিদের ভূমিকা পরিষ্কার। রাতের অন্ধকারে টর্চ নিয়ে কিভাবে দাঁড়িয়ে থাকে, কিভাবে গাড়ি পিছু পয়সা না হয়, সেটা খুব গুরুত্বপূর্ণ। একটা তালিকা পড়ে দিই, সে তালিকাটা যদিও আপনারা বলবেন যে আপনি বলছেন, কিন্তু অনেক রাত হয়েছে, তো এই তালিকার সঙ্গে কি সম্পর্ক আছে, তালিকাটা একটু পড়ে দিই, দেখবেন তো মেলে কিনা। আমার মনে হয় আমার কাছে যা তথ্য আছে একবার আমি দেখে নিই, সেটা আমি চেষ্টা করছি। সেটা হচ্ছে যে এইটা আমাকে একজন পাঠিয়েছে, জানি না দেখতে পাচ্ছেন কিনা, নামটা গোপন রাখতে হবে। দেখতে পাচ্ছেন? দেখুন তো, দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আমি পড়ে দিচ্ছি। বলছে ডালাবডি গাড়ি প্রতি বালির দর 1 তারিখ থেকে সকাল 6টা থেকে 10 চাকা 30,450 সিএফটি, 12 চাকা 38,550 সিএফটি, 14 চাকা 48,650 সিএফটি, 18 চাকা 61,850 সিএফটি, এক্স চালান প্রতি সিএফটি 20 টাকা। ব্লু বুক পাসিং স্যান্ড গোপালপুর 1 নম্বর ঘাট। ডাম্পার, এটা গেল হচ্ছে যে ডালাবডি। এবার ডাম্পার গাড়ি প্রতি বালির দর 1 তারিখ থেকে সকাল 6টা থেকে 10 চাকা 29,400 সিএফটি, 12 চাকা 37,500 সিএফটি, 14 চাকা 47,600 সিএফটি, 16 চাকা 53,700 সিএফটি, 18 চাকা 60,800 সিএফটি। ব্লুবুক পাসিং সেন্ট এক্স চালান প্রতি সিএফটি 20 টাকা। গোপালপুর 1 নম্বর ঘাট। আচ্ছা, নামটা আমি একটু ঢেকে দিচ্ছি, যিনি আমাকে দিয়েছেন, নাহলে তার জীবনের আশঙ্কা হতে পারে। জানি না দেখতে পাচ্ছেন কিনা। আমি এই প্রসঙ্গে শেষ করব। আমাকে বলা হয়েছে বিভিন্নভাবে, মাঝখানে 2 দিন আগে আমি একটা জায়গায় গেছিলাম স্টোরি করতে, তো বলছে দাদা খণ্ডঘোষ রায়নাতে আপনাকে মার্ডারের ছক কষা হচ্ছে। সব বাচ্চা ছেলে কাজ কারবার। মার্ডার করলে কেউ বলে নাকি? আমি তো পুলিশকে বলবো নাকি, পুলিশের ভূমিকা আমার জানা আছে। তাই মার্ডার করলে যে দম থাকে সামনে করবেন, মেরে ফেলবেন,
আর বাঁচিয়ে রাখবেন না, বাঁচিয়ে রাখলে কিন্তু চাপ আছে। এটা শুনেছি, শোনা কথা, কোনো গুরুত্ব নেই, কিন্তু খবর আছে আমার কাছে। তাই যারা বালি সঙ্গে যুক্ত, যারা সিন্ডিকেট আছেন, তাদেরকে বলছি যে ঘাট চালু হয়ে যাবে, হয়ে গেছে বোধহয় সম্ভবত। জামালপুর হোক, সেখানে অবৈধ বালি খাদান আছে। আপনারা হচ্ছে রায়নার একটা অংশ আছে, আপনারা খণ্ডঘোষে কিছু অংশ, বিক্ষিপ্ত অংশ আছে। আপনার হচ্ছে যে গলসি 1 নম্বরে এদিকে চলে যান, শিকারপুরে রাতের অন্ধকার ডেজিকে বালি তোলা হচ্ছে পুলিশের সঙ্গে সেটিং করে। সিল্লাঘাটে যেটা বিরাট 4 জন লোকে মাতব্বর আছে, যারা হচ্ছে বালি তুলছে, পুলিশ টর্চে গিয়ে টাকা তুলছে। এই প্রসঙ্গগুলো এসে গেল অ্যাকচুয়ালি। রন্ডিয়াতে চলছে, সিল্লাঘাটে চলছে, সিল্লাঘাটে আছেই, কাঁকসায় চলছে। তবে কিছু ওসি পরিবর্তন হবে, সংবাদ যা পেয়েছি তাতে ওসিরা যেভাবে কার্যকলাপ করছে বালিমাতৃক এলাকাতে, নদীমাতৃক এলাকাতে, তাদের কপালে খুব দুঃখ আছে। মুন্ডেশ্বরী নদীকে কার্যত শেষ করে দিয়েছে শাসক দলের একটা বৃহৎ অংশ, সেটা রায়না 2 এর দিকে পড়ে, তারও হিসেব চলছে। দ্বারকেশ্বর নদীর দিকে যে উচালনের একটা বিরাট পার্ট, সেটা তো চলছে। উচালন গ্রাম পঞ্চায়েতের টোল ট্যাক্স বন্ধ হয়ে গেছে। অবৈধভাবে 2 লাখ টাকা করে পার ডে তুলছিল, হিসেব 3,20,000 টাকা পার ডে, রাতে বেশি। একজন এমপির নাম শুনছিলাম, তিনি নাকি সেটিং করছিলেন। তো যদি উচালন গ্রাম পঞ্চায়েতে যদি টোল আবার চালু হয়, ইটস মাই চ্যালেঞ্জ ওখানকার বিধায়ক, ওখানকার গ্রাম পঞ্চায়েত, ওখানকার নেতৃত্ব, আমি এই সংবাদ আবার করব। এবং হচ্ছে এখানকার জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, আপনাকে বলছি, আপনি এটা নিশ্চয়ই খোঁজ খবর নেবেন। কারণ এইভাবে সরকারের কোষাগারে টাকা যাবে না, অবৈধভাবে টাকা চলে যাবে। কেউ ফরচুনা গাড়ি নিয়ে ঘুরবে, কেউ বাংলো কিনবে, নদীকে তার বাপ সম্পত্তি ভেবে, ঠাকুরদার সম্পত্তি ভেবে লুট করবে। আর আপনি প্রশাসকের ভূমিকায় রয়েছেন জেলা পরিষদে, আপনি নীরবে হজম করবেন? নিশ্চয়ই এটা হবে না। আপনার মঙ্গলকোটও আছে, আপনার মঙ্গলকোটে বিস্তীর্ণ ঘাট অবৈধভাবে হচ্ছে, সেটার খবর নিন। এসআইআর এর সঙ্গে শিক্ষাকর্মীদেরকে তালিকা প্রকাশ করার সঙ্গে সঙ্গে অবৈধ বালি খাদানের সঙ্গে যে সমস্ত যুক্ত মাফিয়ারা, বালি মাফিয়ারা আছেন, তাদেরকে একটার পর একটা পরতে 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 ফিতে খুলে দেবো। আর এখানে এক শহরে কিং রয়েছে, কিং, তিনি পাশে একটা বিরাট বহুতল নির্মাণ করছেন। তিনি আমাকে বলছেন আমার এখানে বহু চেনাশোনা আছে। কিচ্ছু লাভ হবে না আপনার। আমি সিপিএম এর জমানা দেখে নিয়েছি, সিপিএম এর সন্ত্রাস দেখে নিয়েছি, হারমাদ বাহিনী যেটা বলেন দেখে নিয়েছি। আমি তৃণমূল কংগ্রেসের বহু নেতার দুর্নীতি দেখে নিয়েছি। তাই আমাকে ধমক চমক দিয়ে কিছু লাভ হবে না। আর যদি আপনি আমাকে রগড়াবার চেষ্টা করেন লেবুর মতো, আমি কাগজি লেবুর মতো ওগড়ে রস খাইয়ে দেবো, যে রস খেলে তিতো লাগবে। ওয়ারি দেখছেন না, উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল কোর্সে আর্থিক দুর্নীতি 3 কোটি টাকা মামলা হয়েছে, দেখছেন না? দেখছেন না উকলিত কলেজে বুদ্ধদেব ভট্টাচার্য উদ্বোধন করার পর থেকে দুর্নীতি আছে? মুখ খুলে দেবো, মুখ খুলবে তো ওখানকার যারা যারা কমিটি ছিলেন। পরপর হবে, পরপর হবে, পরপর হবে। জামালপুরে অবৈধ বালি খাদানের সঙ্গে যুক্ত, নদীর পার ঘেঁষে, তাকেও ধরবো, এমএলএ কেও ধরবো, বিধায়ককে 5 বছরে কি করেছেন, কৃষক উন্নয়ন, মান উন্নয়ন, সমৃদ্ধির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, অগ্রাধিকারের ক্ষেত্রে, পানীয় জলের ক্ষেত্রে কি কি করেছেন। কারাঘাট ব্রিজ দিয়ে আপনার গাড়ি যায় ছুটে ছুটে, আর আত্মহত্যাকে এসআইআর বলে চালু করার চেষ্টা করছেন, বা বলার চেষ্টা করছেন মন্ত্রীকে নিয়ে, সভাপতিকে নিয়ে। এটার জন্য আমি 2-1 দিনের মধ্যে অন্তত আমি যাব আপনার এলাকাতে। আর যদি মোকাবিলা করার ইচ্ছা থাকে তথ্য ভিত্তিক, পরিসংখ্যান ভিত্তিক, বিধায়ক মহোদয় আপনাকে বলছি, একবার বসে দেখবেন। আপনি গলসির এমএলএ ছিলেন, আপনি হচ্ছেন এখন মঙ্গলকোটের, মাফ করবেন, আপনি হচ্ছেন এখন জামালপুরের বিধায়ক। এই 5 বছর 10 বছর মুখ্যমন্ত্রী থাকাকালীন, মুখ্যমন্ত্রী না থাকাকালীন শিক্ষা, অধিকার, ছাত্রছাত্রীদের বিষয়, বিদ্যালয়ের উন্নয়ন, কলেজের উন্নয়ন, কৃষকের মান মর্যাদা, কৃষক তার মজুরি ঠিক মতো পেল কিনা, সারের কালোবাজারি হলো কিনা, পানীয় জলের ব্যবস্থা কি। কারণ সাবমার্সিবল যখন চালাতে হয়, হু হু করে বিদ্যুৎ পড়ে,
এবং এই বিদ্যুৎ করতে গিয়ে যে কৃষক যে উৎপাদিত ফসল করে তার বাজার পায় না। এ ব্যাপারে আপনার কি ভূমিকা? এবং হচ্ছে রে মুখ্যমন্ত্রী যেভাবে সাবসিডি দিয়েছে যন্ত্রাংশ কেনার জন্য, সেটা সঠিকভাবে পাচ্ছে কিনা তার তালিকা তথ্য আমার কাছে আছে। আপনার বিধানসভা সম্পর্কে আমার কাছে যা তথ্য আছে সেটা আশা করি অভিষেক বন্দ্যোপাধ্যায় দপ্তরে পৌঁছে দেবো, এইটুকু দায়িত্ব আপনাকে নিয়ে বলছি। আপনি তো বলেছিলেন যে নয়ন রায় আমার পিছনে লেগেছে, আপনি প্রশ্নের উত্তর দেবেন, আপনাকে প্লেট সাজিয়ে দেবো মিষ্টির। বিধানসভার প্রশ্ন উত্তর পর্ব, কলিং অ্যাটেনশন, 0 আওয়ার, মেনশন, কি করেছেন আমি দেখছিলাম। আপনি 4 তারিখে বিধানসভাতে আপনি কুদে কুদে যাচ্ছিলেন। এসআইআর ইস্যুতে অরূপ বিশ্বাসের সঙ্গে আপনি কুদে কুদে নেমেছিলেন বিজেপিকে বিধায়কদের আক্রমণ করার সময়। সে সময় আমি ছিলাম, বিধানসভার প্রেস বক্সে ছিলাম। আর যদি কিছু আপনার মোকাবিলা করার ব্যাপার থাকে আপনি বলবেন। আর আপনি কোথায় বলবেন? যোগগ্রাম বলবেন? আপনার বিরুদ্ধে জনমত তৈরি হয়েছে, আপনার বিরুদ্ধে বহু মানুষ মুখ খুলবে, কিন্তু সময়ের অপেক্ষা আমি যাচ্ছি না তাই। তবে এই আত্মহত্যার পিছনে কোন গল্প আপনি সাজিয়েছেন সেটা প্রকাশ করে দেবো। আর বাকি যা নদীর বালি অবৈধভাবে কিভাবে ভাগবট্র হচ্ছে, ওখানকার কোন কোন নেতা আপনাদের টাকা পকেটে যাচ্ছে। আপনি তো জিন্নার আলী কেসে তো রয়েছেন, মানে আপনার ছবি দেখা গেছে কলকাতার পার্কশির হোটেলে, আপনার দেখা গেছে, তাকে তো ইডি নিয়ে গেছে, আপনি অস্বীকার করেছেন। লাভ হবে না কিছু। তাই এবার আপনি টিকিট পাবেন কি পাবেন না ঠিক করবে আইপ্যাক, মানে বিশেষজ্ঞ সংস্থা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সিগন্যাল দিলে তবে কিন্তু এবার টিকিটটা হবে। তবে আমার কাছে যা সংবাদ আছে, যদি উল্টে যায় অন্য প্রশ্ন, পরিবর্তন হবে, নতুন মুখের সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ এই মুখ চাইছেন অনেকে। আপনি জনসংযোগের ক্ষেত্রে আপনাকে অনেকে প্রশ্ন করে, পাওয়া যায় না। শিক্ষার ক্ষেত্রে কোনো চিঠি পাওয়া যায় না। স্বাস্থ্যর ক্ষেত্রে কোনো চিঠি আপনাকে পাওয়া যায় না। বিভিন্ন সময় আপনি স্করপিওতে চলে যান হু হু করে, আপনাকে আমি আগে দেখেছি, এখন আপনার জীবনযাত্রা পাল্টে গেছে। তাই চুলে যতই ব্রাশ করুন না কেন, যতই আপনি লাল জামা পরে ঘুরে বেড়ান না কেন, মন্ত্রী স্বপন দেবনাথ আর রবীন্দ্রনাথ চ্যাটার্জির সঙ্গে আর ব্লক সভাপতির সঙ্গে এই রাত দুপুরে যখন আপনি ড্রামাটা হয়েছে, এই ড্রামাটা আমাকে বার করতে হবে। আর গোটাটাই হচ্ছে যে জামালপুর বিধানসভার যে পরিস্থিতি, দুর্নীতির পরিস্থিতি এবং কত টাকা ভাগে পৌঁছায় বালিখাতকে কেন্দ্র করে। আমি আপনার নাম উচ্চারণ করিনি, নাম উচ্চারণ করার ইচ্ছাও নেই, মানসিকতাও নেই। আমি আপনার থেকে আমি বড় নেতা পার করে এসেছি এই দীর্ঘ 30 বছর জীবনে। আপনাকে আমি লড়াইয়ে রাখছি না। যদি লড়াই করার দম থাকে, কারাগার ব্রিজে করবেন, জামালপুর থানার সামনে করবেন, যোগগ্রামে করবেন, মশাগ্রামে করবেন, নবগ্রামে করবেন, মুগরোয় করবেন, যেখানে বলবেন সেখানে আপনাকে আমি প্রশ্ন করব। আপনি উত্তর দিতে পারবেন না, পারবেন না, পারবেন না। তাই আপনি অপেক্ষায় থাকুন, আপনাকে দল এবার টিকিট দেবে কিনা। তার জন্য আপনাকে এবার কিন্তু সুতো গোটানো চলছে। অবশ্য আপনি গড়িয়ে টিকিট পেয়ে যান ঠিক, এবারে একটু চাপ আছে। যাই হোক, শিক্ষাকর্মীর যে তালিকা প্রকাশ করবে তার সঙ্গে সামগ্রিক ইস্যুটা আমি তুলে ধরলাম। সময় পাই না, পেয়ে গেলাম। বাকি খেলা হবে। আপনারা এসআইএনে নামবেন, আমি দুর্নীতির প্রশ্নে ঝাঁপি খুলে দেবো। বালিখাত থেকে কত টাকা এখানকার নেতৃত্ব পাচ্ছেন সেটা পরিষ্কার করে দেবো। কিভাবে থানাকে সেট করে, কিভাবে বিএলআরও ডিপার্টমেন্টকে সেট করে জামালপুরে আনপ্যারালাল ইকোনমি চলছে। যেমন আমি রায়নায় বলেছি, খণ্ডঘোষে বলছি, জামালপুরে বলছি। এবারে আপনাকে নিয়ে আলোচনা হয়েছে, এটুকুই দিয়ে রাখলাম। আপনি যতই নেতা ধরুন না কেন, কমেন্টস করবেন, যদি ঠিক বলি, যদি ভুল বলি গালাগালি করবেন। সবে শুরু, মাদারিকা খেল। আমি দেখিয়ে দেবো প্রত্যেকটি বিধানসভায় ঘুরে পশ্চিমবঙ্গে যতটা আমার সীমাবদ্ধ ক্ষমতা রয়েছে। তাই কালকের বিকেলের পর থেকে 3500 তালিকা যখন বাদ দেবে এসএসসি, আকাশ কিন্তু ধুমায়িত হবে। তার জন্য সরকারকে অপেক্ষা থাকতে হবে। নমস্কার, আমি নয়ন রায়।